আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন সবাই? আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, আপনাদের কেয়ার গিভিংয়ের নেক্সট স্টেপের হিসাবে এখানে আছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কেয়ার গিভিংয়ের কি অন্যতম একটা পার্টের ভিতরে পড়ে, এবং আপনার যে দায়িত্বগুলো পালন করবেন তার ভিতরে অন্যতম একটা দায়িত্ব হলো আপনার কি আজকে যে বিষয় নিয়ে আমরা শিখব। বুঝতে পারতেছেন? তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ভালোভাবে শিখতে হবে। আমরা শুরুতে কি করব, আজকের ক্লাসটা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা প্রথমে আলোচনা করে আপনাদের মাঝে বলবো এবং বিষয়টাকে বোঝাবো। তারপর আমরা কি করব, যে এটা প্র্যাকটিক্যালি আমরা সরাসরি দেখব, হাতে কলম একেবারে। প্রস্তুত সবাই? আচ্ছা, তাহলে আমরা শুরু করি নাকি সময় নষ্ট না করে। আজকে আমরা আলোচনা করব ভাইটাল সাইন নিয়ে। কি ভাইটাল সাইন? এর আগে শুনছেন কখনো বিষয় নিয়ে? আচ্ছা, তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভাইটাল সাইন হলো কি? ভাইটাল মানে হলো গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যক, সাইন মানে চিহ্ন বা লক্ষণ। আমি যদি সহজে বলি আপনাদের যে ভাইটাল সাইন হলো মানবদেহের অত্যাবশ্যকীয় চিহ্ন বা লক্ষণগুলোই কি ভাইটাল সাইন। আর যদি ইংলিশে বলতে যাই তাহলে কি বলা যায়? ভাইটাল সাইন আর দ্য মেজারমেন্ট অফ দ্য বডি বেসিক ফাংশন। ভাইটাল সাইন কয়টা? তাহলে মূলত প্রধান হলো কয়টা? 4টা। এটা আমরা কয়টা কি আমরা বলি একটু ধরেন। ব্লাড প্রেশার, বডি টেম্পারেচার, তারপর হলো পালস রেট, আর হলো কি রেসপিরেশন রেট। সংক্ষেপে আমি সবগুলো একটু আলোচনা করব বা বলবো, এবং আমরা সর্বশেষ কি করব, প্র্যাকটিক্যালি শিখব। ঠিক আছে? শুরুতেই আমি ধরেন যদি পালস রেট বলি, পালস রেট সম্পর্কে কারো ধারণা আছে? পালস আচ্ছা আছে। আচ্ছা, পালস রেটটা কোথা থেকে আসে? হার্ট থেকে আসে, যেটা আমরা কি বলি হৃদস্পন্দন, মানে আপনার হার্ট যে বিটটা দেয় সেটাই মূলত কি পালস রেট। এটাকে প্রতি মিনিটে যেটা দেয়, বিট দেয় হার্ট, সেটাই মূলত আমরা পালস রেট হিসেবে কাউন্ট করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন যে জানার দরকার আছে না যে মানবদেহে নর্মাল পালস রেট কত হতে পারে। ঠিক আছে? তা মানবদেহের আপনার একজন মানুষের প্রাপ্তবয়স্কদের এখানে কিন্তু ভাগ থাকে, বয়সভেদে ভাগ আছে। আমি আগেই বলে নিচ্ছি বয়সভেদে একটা ভাগ আছে, কিন্তু প্রাপ্তবয়স্কদের পালস রেট কত? 60 থেকে 100 পর্যন্ত। এটা কি বিটস পার মিনিট হবে, কি প্রতি মিনিটে যে এটা দেওয়া হয় তাকে অ্যাভারেজ কত ধরা যায়? 72 বিটস পার মিনিট। তাহলে আমার নর্মাল রেঞ্জ কত পালস রেটের বলেন? 60 থেকে 100 বিটস মানে রেঞ্জ। আর অ্যাভারেজ কত? অ্যাভারেজ হলো আপনার কত? 72 বিটস পার মিনিট। আচ্ছা, এখন আমি আরেকটা বিষয় যদি বলি, পালস কোথায় কোথায় দেখা যায়, কোথায় কোথায় চেক করা যায়, আসলে কোন কোন স্থানে পালস দেখা যায়। আমি কমন কয়েকটা স্থানের নাম বলবো। ঠিক আছে? আচ্ছা, কমন কয়েকটা স্থানের নাম আমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছি, একটু বড় করে দেই। এখানে এটাকে কপালের এখানে দেখলে এটাকে কি বলে বলেন? টেম্পোরাল বলে। এটাকে কি বলে? ক্যারোটিড বলে। এখানে যেটা আমরা দেখি সেটাকে কি বলে? এপিকাল বলে। ঠিক আছে? এখানে যেটা দেখে ব্রাকিয়াল, এখানে রেডিয়াল। এইটা হলো কমন বিষয়গুলো, আরও আছে সেগুলো আমরা জেনে নেব, সমস্যা নাই। এরপর হলো কি পালসের আমরা চেক করি কয়টা ফিঙ্গার দিয়ে? 3টা। কয়টা ফিঙ্গার দিয়ে? 3টা ফিঙ্গার দিয়ে আমরা চেক করি। কি আমরা একটু বলতেছি। এইটাকে বলা হয় ইন্ডেক্স, এটাকে মিডল, এটা কি রিং ফিঙ্গার বলা হয়। এটাকে ইন্ডেক্স, এটা মিডল, এটা রিং ফিঙ্গার। আচ্ছা, পালস রেট যদি বেড়ে যায় সেটাকে কি বলে? টেকিকার্ডিয়া বলে। যদি কমে যায় তাহলে সেটাকে কি বলে? ব্র্যাডিকার্ডিয়া বলে। এটা কার্ডিয়া মানে কি হার্টের সাথে আছে না, এই জন্য এটাকে বলে। এরপর আসেন আমরা, আচ্ছা টেম্পারেচার, আমাদের যে শরীরের যে তাপীয় অবস্থা, যে বেড়ে গেল না কমে গেল, এটাই মূলত কি শরীরের টেম্পারেচার আর কি। আর নর্মাল রেঞ্জ কত তাহলে বলতে পারেন? টেম্পারেচার এটা হলো প্রাপ্তবয়স্কদের কত? 120 আর 80। আচ্ছা, এটা তো ব্লাড প্রেশার। টেম্পারেচার হলো শরীরের তাপমাত্রা, আপনার যে শরীরের তাপীয় অবস্থা, এইটাই মূলত টেম্পারেচার। হ্যাঁ, এটা 120 হলো ব্লাড প্রেশার, ওটার হিসাব আলাদা। 104-এর উপরেই যদি আপনার টেম্পারেচার চলে যায়, এটা কিন্তু বিপজ্জনক অবস্থা। ঠিক আছে? তাহলে আপনার টেম্পারেচার কত স্বাভাবিক? কত? 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। এটা হলো কি আপনার নর্মাল রেঞ্জ। যদি অ্যাভারেজ ধরা হয় তখন সেটা কি হবে? 98.6 ডিগ্রি ফারেনহাইট। কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এরপর হলো টেম্পারেচার কোথায় কোথায় চেক করা যায় বলতে পারেন? জানা আছে? আচ্ছা, তাহলে কি কোথায় কোথায় চেক করা হয়? আপনার সাবলিঙ্গুয়ালে বা জিহ্বার নিচে চেক করা যেতে পারে, তারপর আপনার অক্সিলা চেক করা যেতে পারে, রেকটালে চেক করা যেতে পারে,
আবার আমরা একটা এই দেখেছি কিনা এই করোনার সময়, যেটা হচ্ছে কপালে জাস্ট ইনফ্রারেড থার্মোমিটার বলে, কপালে আপনার এই করলে রেজাল্টটা চলে আসতো। ঠিক আছে, এরপর হলো আপনার এয়ারও কিন্তু চেক করা যায়, এটার এয়ার আলাদা থার্মোমিটার আছে। এখানে বিষয় হলো ধরেন আপনি সাবলিঙ্গুয়াল বা জিহ্বার নিচে চেক করলে এটা একোরেট রেজাল্ট যেটা আসবে সেটা। যদি অক্সিলায় চেক করেন তাহলে কি 1 প্লাস করতে হবে, আপনি যে রেজাল্ট আসবে তার সাথে কি 1 প্লাস করতে হবে। যদি আপনি রেক্টালে চেক করেন, যেটা পায় পথে আর কি, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, ওখানে কি 1 মাইনাস করতে হবে। আচ্ছা, জ্বর যদি বেড়ে যায় সেটাকে কি বলে বলতে পারেন? তাপমাত্রা, শরীরের তাপমাত্রা যদি বেড়ে যায়, আচ্ছা সেটা বলে কি হাইপারথার্মিয়া। কি বলে? হাইপারথার্মিয়া। যদি কমে যায় সেটা কি বলে? হাইপোথার্মিয়া। ঠিক আছে। আচ্ছা, এর হলো যে টেম্পারেচার আপনারা চেক করতে পারেন কি কি ডিভাইস দিয়ে। একটা হলো কি অ্যানালগ, যেটা আমাদের এই যে আমি দেখাচ্ছি, জানেন এটা কি অ্যানালগ, এটা কি অ্যানালগ বা যেটা হলো ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয়ে থাকে। আর এইটা হলো কি ডিজিটাল, বুঝতে পারছেন? এটা কি ডিজিটাল। ডিজিটাল দিয়ে তো পরিমাপ করা সহজ, সবাই পারে, এটার আসলে ওইভাবে শেখার কিছু নেই। তারপরও এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখাই দেবো, তবে এইটার মাধ্যমে শেখার অনেক কিছু আছে। ঠিক আছে, মূলত এটা দিয়েই চেক করবেন সবসময়, অ্যানালগটা দিয়ে চেক করবেন। আচ্ছা, এটা আমরা দেখাবো, সমস্যা নেই। এরপর আসেন ব্লাড প্রেশার। শরীরের যে রক্ত চলাচল করার সময় ধমনীর দেওয়ালে যে পার্শ্বচাপের সৃষ্টি হয় সেটাই মূলত কি ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কয় ধরনের হয়ে থাকে বলতে পারবেন? আমরা সাধারণত কি বলছি, লো প্রেশার। এটা কিন্তু মানে যদি প্রেশার বেড়ে যায় সেটাকে কি বলে? হাই প্রেশার। আর যদি কমে যায় সেটাকে কি লো প্রেশার বলে। ঠিক আছে, কিন্তু ধরন যদি বলি তাহলে কয়টা বলতে পারি আমরা? 4 ধরনের, সিস্টোলিক, ডায়াস্টোলিক, পালস প্রেশার এবং মিন প্রেশার। ঠিক আছে, এইটা আমরা আরো ডিটেলস জানবো পরবর্তী ইসের ক্লাসে, সমস্যা নেই। আচ্ছা, ব্লাড প্রেশার তার নর্মাল রেঞ্জ কত থেকে কত? আমরা এই যে কিছুক্ষণ আগে আপনি বলছেন 120/80 মিলিমিটার অফ মার্কারি, mmHg মিলিমিটার অফ মার্কারি। আপনি বলছেন এটা টেম্পারেচারের ক্ষেত্রে, টেম্পারেচারের ক্ষেত্রে কি হবে? এখন বুঝছেন যে কোন জায়গায় কোনটা বলতে হবে। তাহলে 120/80 কি স্বাভাবিক ব্লাড প্রেশার একজন মানুষের, অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। এর বেশি যদি থাকে সেটাকে আমরা কি বলবো? হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন। আর যদি কম থাকে তাহলে লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন। ঠিক আছে, যেখানে হাইপার দেখবেন মনে করবেন বেশি, আর হাইপো তার মানে কি কম। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন যে রেসপিরেশন রেট, যেটা কি শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে, ব্রেদিং যেটা আসলে, এইটার নর্মাল রেঞ্জ কত থেকে কত? মানে প্রতি মিনিটে আমরা যেটা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি এটাই আপনার কি রেসপিরেশন বা রেসপিরেটরি রেট। এটা নর্মাল রেঞ্জ কত? 12 থেকে 20, কোথাও কোথাও আবার 16 থেকে 20ও পাবেন। ঠিক আছে, আমরা বেশিরভাগ সময়টাকে 12 থেকে 20টাই আমরা ধরে থাকি, এক একজনের মতামতের পার্থক্য থাকতে পারে। ঠিক আছে, এইটা চেক করা খুবই সহজ, খুবই ইজি। 1 মিনিটে আপনি দেখবেন যে সে কতবার শ্বাস নিচ্ছে এবং ছাড়তেছে। একবার নিচ্ছে এবং ছাড়তেছে, একবার কাউন্ট করবে নাকি, এটা মিনিটে কতবারের কতবার নিচ্ছে, তার মানে সেটাই কি তার রেসপিরেশন রেট বা রেসপিরেটরি রেট। এখন এইটা ধরেন অনেক সময় অনেকে যাদের পেটের ওঠানামা বুঝতে পারবেন সেটা নাহলে পরিমাপ করেন, যাদের একটা পারবেন না ওইভাবে বোঝাতে চান, তখন কি করবেন? তাকে সমান্তরালভাবে কি মানে শোয়ানো অবস্থায় তার পেটের উপর কোনো একটা পেপার বা কাগজ রেখে দেবেন, তাহলেই হবে কি, তাহলে পেটের ওঠানামাটা বুঝতে পারবেন। তাকে বলবেন না, নর্মালি তাকে বললে হবে কি তার অটোমেটিক কি মানে ব্রেদিংটা বেড়ে যাবে। সেই জন্য আপনি কি বলবেন না, অজান্তে করার চেষ্টা করবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা মোটামুটি একটু বেসিক আলোচনা করলাম, এই পরবর্তী ক্ষেত্রে এটার নিয়ে আরও আমরা আলোচনা করব, সমস্যা নেই। তবে আমরা একটু প্র্যাকটিক্যালে যেতে চাচ্ছি, প্র্যাকটিক্যাল দেখতে চাচ্ছি কীভাবে ভাইটাল সাইনগুলো আমরা চেক করে থাকি বা কীভাবে করবো। তা আমি শুরুতেই বলে নিই, যে কোনো কাজ করার পূর্বেই একজন কেয়ার গিভারের যেভাবে কিছু পদ্ধতি বা নিয়ম মেনে করতে হয়, সেই ক্ষেত্রে যেটা আমরা করি সেটা প্রথমেই কী করতে হয়, আপনার হ্যান্ড ওয়াশিং করতে হয়, মানে নিজের হাইজিন মেনটেন করার জন্য কি তাকে হ্যান্ড ওয়াশিং করতে হবে। তারপর কী করতে হবে, ব্যক্তিগত সুরক্ষার জন্য কী করতে হবে, পিপিই পরিবর্তন করতে হবে। তার প্রয়োজন অনুযায়ী সে পিপিই পরিধান করবে, সেটা কি ব্যক্তিগত সুরক্ষার জন্য। এরপর হলো আপনার যে যে ইকুইপমেন্ট বা প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলো কী করবে, সে গুছিয়ে নেবে। কী করবে, গুছিয়ে দেবে এবং জীবাণুমুক্ত করে নেবে। প্রয়োজনে কী করবে, জীবাণুমুক্ত করে নেবে। এরপর কী করবে,
যার যে কাজটা করবে এবং যে পেশেন্টকে নিয়ে করবে, ধরেন ভাইটাল সাইন চেক করবো আমরা, যে পেশেন্টের এটা চেক করবো তার কি করতে হবে, অনুমতি নিতে হবে। তার কি করতে হবে, অনুমতি নিতে হবে। তো অনুমতি নেওয়ার পর যখন সে অনুমতি দিবে, তো অনুমতিটা কীভাবে নেবে, যে বলতে হবে আসসালামু আলাইকুম, আমি আমার কথাই বলি, আসসালামু আলাইকুম, আমি রাকিবুল ইসলাম, আমি একজন কেয়ার গিভার, আপনার কর্তৃপক্ষ থেকে আপনার ভাইটাল সাইন চেক করার জন্য পাঠানো হয়েছে, আপনি যদি অনুমতি দেন আমি তাহলে আমি আমার কাজ শুরু করতে পারি। ঠিক আছে, তারপরে কি তাকে অনুমতি যখন সে দিবে, যদি অনুমতি না দেয় তখন কি করবেন, চলে আসবেন, তখন তাকে কি বোঝাবেন যে এটা কেন করতে চাচ্ছেন, কি জন্য করতে চাচ্ছেন, সুবিধা অসুবিধাটা তাকে কি বোঝাবো, কাউন্সিলিং করা। ঠিক আছে, যখন সে অনুমতি দিবে তখন তাকে কি করবেন, একটা আরামদায়ক পজিশন করবেন। ঠিক আছে, এরপর হলো যে যেমন ভাইটাল সাইন চেক করার ক্ষেত্রে কিছু বিষয় তাকে জিজ্ঞেস করতে পারে, যে কতক্ষণ আগে খেয়েছে বা এরকম বিষয়, যে বা তাকে একটু রিল্যাক্স করা, এবং সে কোনো কারণে ধূমপান করেছে কিনা অথবা হেঁটে আসছে কিনা, এই ধরনের ইনফরমেশন তার কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারে। এবং সে যদি একটু মানে কোনো সমস্যার থাকে তাকে কী করা, রিল্যাক্স করা, তাহলে আপনি এইগুলোর রিপোর্টগুলো কি একুরেট পাবেন। ঠিক আছে, যাই হোক, আমরা কিভাবে প্রসিডিউরটা তো বললাম, যে আপনি যখন করতে যাবেন তখন শুরুতে কি করতে হবে, হ্যান্ড ওয়াশিং করতে হবে, তারপর আপনার পিপি পরিধান করতে হবে, তারপর আপনার জিনিসপত্র মানে জীবাণুমুক্ত করে গুছিয়ে নিতে হবে, তারপর রোগীর কাছে কি অনুমতি নিতে হবে, রোগী বা পেশেন্টের কাছে কি করতে হবে, অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পরে তার কি করতে হবে, আরামদায়ক একটা পজিশন করতে হবে। পজিশন করার পরে তারপর কি আপনার কাজ আপনি কি শুরু করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, কাজ শুরু করলেন, কাজ শেষ করার পর কি আপনাদের আবার রেকর্ড করতে হবে। বুঝতে পারতেছেন, প্রত্যেকটা বিষয় কি রেকর্ড করে রাখতে হবে, এবং কাজ শেষে তার কাছ থেকে কি বিদায় নিয়ে আপনার কি চলে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু ভাইরাল সাইনের তাহলে চলে যাই, একজন পেশেন্ট হিসাবে একজন আসেন। শুরুতে আমরা কি করব, ধরেন তার টেম্পারেচার চেক করব। ঠিক আছে, এখন এখানে দুইটা জিনিস আছে, এটা ডিজিটালটা তো খুব সহজ, সবাই জানে, আমি ওইদিকে যাবো না, আমি অ্যানালগটা দিয়ে দেখাবো। আচ্ছা, এটাকে কি করতে হবে, প্রথমে ক্লিন করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। কারণ এই ক্ষেত্রে আমি হেক্সাসলের মাধ্যমেও করতে পারি, কটন দিয়ে, এবং অ্যালকোহল প্যাডের মাধ্যমেও আমি করতে পারি। ঠিক আছে, আমি অ্যালকোহল প্যাড দিয়ে এটা যেহেতু সরাসরি ব্যবহারের বিষয়টা চলে আসে। এটা ধরেন আমি ক্লিন করে নিলাম। এখন এটা যদি ব্যক্তিগতভাবে ব্যবহার করে, সাপোজ একজনই ব্যবহার করে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, তার ইচ্ছা অনুযায়ী আপনার মানে জিহ্বার নিচে বা মুখেও দেওয়ার সুযোগ আছে। ঠিক আছে, কিন্তু বাট যদি অনেকে ব্যবহার করে তখন সাধারণত আপনি অক্সিলারি দিলেই ভালো হবে। তারপর আপনি রোগীর কাছে জিজ্ঞেস করে নেবেন যে আপনি কি জিহ্বার নিচে দিলে ভালো হবে না অক্সিলারি দেবেন। তো উনিকে জিজ্ঞেস করলে উনি হয়তো ওনার পছন্দ অনুযায়ী বলবে, তখন আপনি কি করবেন, এটা দিয়ে দেবেন। এখন এরপর হলে আপনাকে কিন্তু ঘড়ি দেখতে হবে, ঘড়ি দেখতে হবে না, আপনি এটা কত মিনিট রাখবেন, এটা 2 মিনিট রাখবেন। ঠিক আছে, 2 থেকে 2.5 মিনিটের মতো রাখবেন। এটা ধরেন উনি অক্সিলারির কথাই বলছে, আমি ওনাকে অক্সিলারিটা দিয়ে দেবো। ঠিক আছে, বা উনি নিজেরও দিয়ে দিতে পারে, যদি সব নিয়ে নিতে পারে। আচ্ছা, এইভাবে আমরা কত মিনিট দেখবো, তাহলে 2 থেকে 2 মিনিট সর্বনিম্ন দেখবো। দেখার পরে আমার কি করতে হবে, যে রেটিংটা আসবে সেটা কি রেকর্ড করতে হবে। আমার রেকর্ড চার্ট কি আছে সাথে, আমি রেকর্ড করবো কিতে, এখানে আপনার পেশেন্টের নাম থাকবে, এজ থাকবে, জেন্ডার থাকবে, কি ধরনের পেশেন্ট, বা চার্ট নাম্বার, বা মান্থ, কোন মান্থের বেড নাম্বার কত, এগুলো থাকবে। এটা কিসের চার্ট, ভাইটাল সাইনের চার্ট। এখানে ডেট আছে, ডেটের পর টাইম আছে। ঠিক আছে, এরপর আমার কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা ঘর করা আছে। তার মানে আমি যদি আজকে ডেট দিব, এখানে ডেট দিলাম, তারপর কোন টাইমে কত, এখন একটা ধরেন 46 বাজে, টাইমটা লিখলাম। লেখার পরে আমি প্রথমে কি ক্লিক করলাম, টেম্পারেচার। এখন টেম্পারেচারে আমার যে রেজাল্ট আসবে সেটা আমি এখানে নোট করে রাখবো। বুঝতে পারছেন? আচ্ছা, ধরেন আমার 2 মিনিট কিন্তু হয়েছে, 45-এ দিয়েছিলাম না। আচ্ছা, এইটা যখন বের করবেন, এটা একটা বিষয় আছে যে এইটা কিন্তু এভাবে নিচে কাট করা যাবে না, বা ই করা যাবে না, সোজা থাকবে। ঠিক আছে, সোজা একবার বের করা যাবে, না হলে কিন্তু আপনার ই হতে পারে, পাওয়ারটা নিচের দিকে নেমে যেতে পারে, আপনি একুরেট রেজাল্টটা কিন্তু পাবেন না। তো এখানে আপনি যে রেজাল্টটা পাবেন সেটাই ধরেন আপনি ই করলেন। এখানে ওনার আছে 96.6 আছে ওনার। ঠিক আছে, উনি হয়তো বা ঠিক মতো বসায় নাই। ঠিক আছে, যার কারণে আপনার এটা কম আসছে।
বাচ্চা যদি ঠিক মতো বসাই তো তাহলে কি আপনার আরও বেশি আসে। সাধারণত অ্যাভারেজে কত থাকে 98.6 থাকে, তার মানে 96 আছে ওনার ঠিক আছে, বাট কমই থাকে, কম থাকে আছে, তাহলে ঠিক আছে। তাহলে এইটা বুঝবো কিভাবে, এখানে আমরা দেখতে পারি এই যে এখানে এই যে পারদের এইখানে চলে আসে, এটা যে পর্যন্ত যাবে সেটাই মূলত কি আপনার টেম্পারেচার। এইভাবে আমরা করবো। তারপরে আমি কি করলাম, যত আসছে সেটা আমি এখানে কি করলাম রেকর্ড করলাম। তাহলে 90 আসছে আপনার 96.6 আসছে। এটা কি ফারেনহাইটে সেলসিয়াসে না কিন্তু ডিগ্রি এর উপরে লিখতে হবে। আচ্ছা, এটা আবার আমি ক্লিন করে আমি আবার রেখে দেবো, ঠিক আছে। এরপরে কি আমি দেখবো কি পালস রেট দেবো। পালস রেট আমরা কয়টা ফিঙ্গার ইউজ করছি, 3 ফিঙ্গার। আচ্ছা, ওনার অনুমতি নিয়ে যে স্যার আমি আপনার এখন পালস রেটটা দেখতে চাচ্ছি, এরপর হলো তো ওনাকে কি হ্যান্ডশেকের মতো ধরবেন, এই যে এইভাবে, ঠিক আছে, এইভাবে ধরবেন। এবার ঘড়ি কিন্তু আপনাকে আগে কি নিয়ে নিতে হবে, ঘড়ি নিতে হবে না। পালস রেট কত মিনিট দেখবেন বলেন? 1 মিনিট। কত মিনিট? 1 মিনিট। আমরা বলছি কি বিটস পার মিনিট, তার মানে কি প্রতি মিনিটে যেটা আসে সেটাই মূলত কি পালস রেট, ঠিক আছে। তাহলে আমরা কত মিনিট দেখবো? 1 মিনিট। 1 মিনিটে যত বাড়াবে সেটাই তার পালস রেট। আচ্ছা, আমরা হ্যান্ডশেক করে আমি তিনটা ফিঙ্গার ইউজ করে আমরা পালস রেট দেবো। এখানে কি টাইমারটা আমি করলাম সেট করে দেবো। সাধারণত আপনার রেডিয়ালি বেশি করে। আচ্ছা, আমার 1 মিনিট টাইম কি শেষ, ঠিক আছে। তার ধরেন আমার ওনার 72 বা 73 আসছে, যেটাই আসুক না কেন, আমি ওনার ধরেন 72 পেয়েছি, মানে সেই ক্ষেত্রে আমি হ্যাঁ কাউন্ট করবো। এখানে যে বিটটা পাবেন, বিটটা যেটা পাবেন এটা কি কাউন্ট করতে হবে 1 মিনিটে কতবার পাচ্ছেন, বুঝতে পারতেছেন। যদি ওনার ধরেন আমি 65 পেয়েছি, অথবা এক একজনেরটা এক এক রকম হবে, একরকম তো আর হবে না। ওনার ধরেন আমি 72 পেয়েছি, তাহলে আমি কি সেই 72 কি করতে হবে, রেকর্ড করতে হবে। তাহলে আমি ধরেন 72 পেয়েছি, কত এই যে 72 BPM, তার মানে কি বিটস পার মিনিটে আমি কত পেয়েছি তোমার 72। আচ্ছা, পালস রেট আরেকভাবে কিভাবে দেখা যায়, সেটা হলো যে আমাদের যে পালস অক্সিমিটার আছে, ঠিক আছে, পালস অক্সিমিটারের সাহায্যে আমরা কি পালস রেট খুব সহজে দেখতে পারি। এইটা কিন্তু সব জায়গায় থাকতে পারে বা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি দেখলেই সবচেয়ে ভালো রেজাল্টটা পাবেন। আমি এটার মাধ্যমেও দেখতে পারি, ধরেন ওনার বাম হাতে যে কোনো একটা ফিঙ্গারে আমি করলাম। আচ্ছা, ওনার কারণে এই যে রেজাল্টটা চলে আসছে, সরি এটা চলে যায় আর কি, যদি হাতে না থাকে বর্তমানে। ওনার পালস রেটটা আছে ধরেন 72। আর পালস অক্সিমিটার আরেকটা বিষয় দেখা যায়, সেটা হলো কি অক্সিজেন লেভেল। আচ্ছা, আমরা যে স্মার্ট ওয়াচে যেটা ইয়ে করে এটাকে আসলে আসে স্মার্ট ওয়াচে যে আসে, হ্যাঁ ওই রকম ভালো যদি হয় সেই ক্ষেত্রে বিষয়টা ঠিক আছে। হাতেরটা কিভাবে বোঝার উপায়? আপনি বুঝছিলেন ধরলাম, আপনি এখান থেকে দেখেন, আচ্ছা গুনবে, এইটা গুনবে, আপনি ঘড়িতে ধরবেন 1 মিনিট, 1 মিনিটে যতবার পাবেন সেটাই কি পালস, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এরপর কি আমরা পালস রেট দেখা শেষ হয়েছে, এখন আমি কি করব, ওনার ব্লাড প্রেশারটা চেক করব। তা ওনাকে কি করব, রিল্যাক্সে একটু বসাবো। আচ্ছা, ব্লাড প্রেশার সাধারণত আপনি চাইলে ডান হাতেও চেক করতে পারবেন, 2 হাতেই চেক করার সুযোগ আছে, তবে বাম হাতে চেক করলে ভালো হয়, বাম হাতে সুযোগ থাকলে বাম হাতে করবে, ঠিক আছে। এখানে কি এই পালসটা গেলে, এখানে যে পালসটা গেলে কি বলে মনে আছে বলছিলাম, ব্রাকিয়াল, ঠিক আছে। এখানে কোন জায়গায় পালসটা আছে এটা বুঝবে প্রথমে, যেখানে পালসটা কোথায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। খোঁজার পর দেখার পরে আপনি এই যে বিপি কাপের যে এই অংশটা, এইটা ধরে ওই বরাবর আছে, হ্যাঁ পালসটা পাওয়া যায়। এটাকে ভালোভাবে একটু টাইট করে বেঁধে দেবেন। এরপর এটা কতটুকু টাইট বোঝা যাবে, যাতে করে দিয়ে দেখবেন যে আঙ্গুল যাচ্ছে কিনা, ঠিক আছে। আর এই মিরারটা আপনি কি করবেন, যে এখানে রাখলে সুবিধা হয়, চোখের সামনে থাকে, সাধারণত আমরা এখানেই রাখি, এখানে রাখলে সুবিধা হয়, আমি কি ক্লিয়ারলি দেখতে পারি। আর এটা ব্যবহারকে যখন ব্যবহার করবেন, এই জায়গাগুলো কি করবেন, এই ডায়াফ্রামটা তারপরে সেটা কি আগে যে মুহূর্তগুলো এই করতে হবে, ঠিক আছে।
একবার চেক করে নিতে পারি। ওখানে শব্দ হয় কিনা নাকি? এটা লক করা আছে, এই লকটা খুলে দিলাম, এখন সাউন্ড পাবো। লক করে দিলাম, এখন সাউন্ড পাবো। এখানে কি জোরে কোনো সময় কি টোকা দেওয়া যাবে না, সাউন্ড অনেক। একটা বিষয় করে দিই, সেটা হলো যে এখানে কিন্তু ওই যে আপনি পাম্প যখন করবেন তখন এখানে কি লক করে দিতে হবে। কি করতে হবে? লক করে দিতে হবে। এরপর আপনি পাম্প করবেন, আর যখন ছাড়বেন এদিকে আস্তে আস্তে করে ছাড়তে হবে। এইভাবে করবেন, খুব সহজ হবে। এই লক করলাম, এই ছাড়লাম, আমি যা করবো এটা আমার হাতের নিয়ন্ত্রণে চলে আসছে। ঠিক আছে, এটা পুরো লক করে নিতে হবে। তারপর কি আপনি পাম্প করবেন। ঠিক আছে। মনে রাখছে আপনি 110/70, তার মানে কি স্বাভাবিকের তুলনায় একটু কম আছে, সেটা কিন্তু এখানে রেকর্ড করতে হবে। এরপর হলো দেখেন, এটা আপনি পাম্প করার পরে আপনি ধরেন 180 বা 200 পর্যন্ত উঠাবেন এই কাটাটা। তারপর আপনি কি আস্তে আস্তে করে কি ছাড়বেন, আস্তে আস্তে করে কি ছাড়বেন, একসাথে বাতাসটা করে ছেড়ে দেবেন, আস্তে আস্তে করে ছাড়বেন এবং কাটাটাও কি আস্তে আস্তে করে নামবে। এরপর হলো যে কাটাটা নির্দিষ্ট একটা জায়গা থেকে একটা সাউন্ড দেওয়া শুরু করবে। আপনার কানে কি সাউন্ড আসবে, ঘড়ি কাটা যেমন শব্দ হয় ঠিক করে শব্দ হয় না, ওইরকম একটা সাউন্ড কি আপনার কানে আসবে। ওখান থেকে আপনি কি ব্লাড প্রেশারটা কাউন্ট করা শুরু করবেন। ধরেন ওনার শুরু হয়েছে 110 থেকে, 110 থেকে এসে কত 70 পর্যন্ত শব্দটা থেমে গেছে। হ্যাঁ, যখন থেকে শুরু হয়েছে এবং যেখান থেকে গেছে সেটা হলো কি ব্লাড প্রেশার। ঠিক আছে, উপরেটা নিচেটা কিভাবে বুঝবো? যেখানে একটা সাউন্ডটা শুরু হবে, ধরেন আপনার 110 থেকে সাউন্ডটা শুরু হয়েছে, তাহলে উপরেটা 110, নিচে আপনার 70 এসে সাউন্ডটা বন্ধ হয়ে গেছে। তো তার মানে নিচে 110/70 বুঝতে পারছেন?